আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা শুরু করছি জৈব যৌগ পার্ট 2, জৈব যৌগ বিক্রিয়া প্রাথমিক ধারণা। তো এর পূর্বে আমরা পার্ট 1 এর শুরু থেকে সমাপ্তি পর্যন্ত পড়েছি। এখন দেখব জৈব যৌগের বিক্রিয়ার ধারণা থেকে শুরু করব। তো জৈব যৌগের বিক্রিয়ার ধারণার পূর্বে আমাদের জানা হলো যে বিক্রিয়া আসলে কিভাবে হয়। বিক্রিয়া মূলত হয় যে বিক্রিয়ক থাকবে এবং বিক্রিয়ককে আক্রমণ করবে বিকারক। বিক্রিয়ক বিকারক দ্বারা আক্রান্ত হবে এবং উৎপাদ উৎপন্ন হবে। সেটা কিভাবে হবে? যেমন হচ্ছে বিক্রিয়ক 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 বিক্রিয়ককে আক্রমণ করবে হচ্ছে বিকারক এবং এখান থেকে প্রভাবকের উপস্থিতিতে এখান থেকে উৎপাদ উৎপন্ন হবে। এটা হচ্ছে মূলত বিক্রিয়ার প্রাথমিক কথা। তো বিক্রিয়াটা শুরু করার পূর্বে আমাদের জানতে হবে যে হচ্ছে বন্ধন বিভাজন সম্পর্কে আমরা না জানলে বিক্রিয়া বুঝতে সমস্যা হবে। তো আমরা শুরু করে দেই। বন্ধন বিভাজন হচ্ছে সমযোজী বন্ধন ভাঙনের প্রক্রিয়া। বন্ধন বিভাজনটা কি? সমযোজী বন্ধন ভাঙনের প্রক্রিয়া হচ্ছে বন্ধন বিভাজন। তো লিখি যে সমযোজী বন্ধন ভাঙনের প্রক্রিয়াকে বন্ধন বিভাজন বলে। সমযোজী বন্ধন ভাঙনের প্রক্রিয়াকে বন্ধন বিভাজন বলে। সমযোজী বন্ধন ভাঙনের প্রক্রিয়াকে বলা হয় বন্ধন বিভাজন। তো বন্ধন বিভাজন মূল দুই প্রকার। বন্ধন বিভাজন দুই প্রকার। একটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন এবং হচ্ছে বিষম বন্ধন বিভাজন। তো বন্ধন বিভাজন হচ্ছে সমযোজী বন্ধন ভাঙনের প্রক্রিয়াকে বন্ধন বিভাজন বলা হচ্ছে। এবং বন্ধন বিভাজন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন এবং হচ্ছে বিষম বন্ধন বিভাজন। তো আমরা এখন দেখি যে সুষম বন্ধন বিভাজনটা কি। সুষম বন্ধন বিভাজন হচ্ছে যে বন্ধন বিভাজনে সমযোজী যৌগ বিভাজিত হয়ে ইলেকট্রন সমূহ সমভাবে বিভাজিত হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি দেখি তে হচ্ছে যে সুষম যে বন্ধন যে সমযোজী বন্ধন বিভাজনে ইলেকট্রন সমূহ সমভাবে বণ্টিত হয় বা সমভাবে বিভাজিত হয় তাকে সুষম বন্ধন বিভাজন বলে। যেমন হচ্ছে যে আমরা যদি চিন্তা করি একটা হচ্ছে ক্লোরিন চিন্তা করি Cl2। তো ক্লোরিন এটা মূলত অণু। ক্লোরিন Cl এটা হচ্ছে ক্লোরিন পরমাণু। প্রকৃতিতে ক্লোরিন পরমাণু অণু আকারে থাকে। দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণু আকারে থাকে, কারণ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন কম আছে অষ্টকপূর্ণ হওয়ার জন্য। সেহেতু দুইটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে Cl2 অণু আকারে ক্লোরিন থাকে। তো এই ক্লোরিন যদি বন্ধন বিভাজিত হয়, তো ক্লোরিন বন্ধন বিভাজনের ফলে এভাবে সৃষ্টি হবে। ক্লোরিন বিভাজিত হয়ে এখন ক্লোরিন পরমাণুটা আছে এভাবে ক্লোরিন পরমাণুটা আছে এভাবে Cl দুইটা ইলেকট্রন দিছে এই Cl। তো দুইটা ক্লোরিন পরমাণু দুইটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে ক্লোরিন অণু Cl2 আকারে আছে। তো যখন বন্ধন বিভাজিত হয়, বন্ধন বিভাজনের ফলে এখন এখানে একটা বিষয় চলছে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা ছিল যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রন শেয়ার হয় সেই ইলেকট্রনের প্রতি পরমাণুদ্বয়ের যে আকর্ষণ, সেটা ছিল হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো দুইটা যেহেতু ক্লোরিন পরমাণু, তাদের তড়িৎ ঋণাত্মকতা সমান। উভয় ক্লোরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। যেহেতু উভয় তড়িৎ ঋণাত্মকতা সমান, সেহেতু যখন ক্লোরিন পরমাণুটি বিভাজিত হবে তখন উভয় ইলেকট্রন গ্রহণ করে নেবে। কি হয়? এখন এখান থেকে ক্লোরিন, আচ্ছা এই হচ্ছে সমস্যা যে কলমটা খোলা রাখতেছি, এই কালি শুকিয়ে যাচ্ছে, দেখি কি হয়। তো হচ্ছে ক্লোরিন এখন এখানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন নেবে প্লাস হচ্ছে Cl, দুইজনের ইলেকট্রনটা নিয়ে নেবে। তো দুইজনের ইলেকট্রনটা নিয়ে নেবে। এটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজন বলতে কি হবে? যে বন্ধন বিভাজিত হয়ে যার ইলেকট্রন সে নিয়ে নেবে।
আর যার ইলেকট্রন সে নেওয়ার অন্যতম শর্ত হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা সমান হতে হবে। তড়িৎ ঋণাত্মকতা যদি পার্থক্য হয় তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে উভয় ইলেকট্রন গ্রহণ করবে, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সে কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, যেহেতু তার শক্তি কম। তো এখানে ক্লোরিন উভয় পরমাণু দুইটি দুইটি করে ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে। তো এখন আমরা যদি আবার দেখি যে হাইড্রোজেন দেখি, তো হাইড্রোজেনের ক্ষেত্রেও একই ঘটনাই ঘটবে, উভয় ইলেকট্রন উভয় নিয়ে নেবে, যেহেতু হাইড্রোজেনের তৈরি ঋণাত্মকতা 2.5 এবং ক্লোরিনের হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2.1 আর ক্লোরিন হচ্ছে 3.5। তো এই হচ্ছে মূলত সুষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজনে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, যে সুষম বন্ধন বিভাজনে সুষম বন্ধন বিভাজনে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তো এই ক্লোরিন এই অবস্থা, এটা কিন্তু একটা ফ্রি রেডিক্যাল, এটাকে বলা হয় ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তো হাইড্রোজেনকে বলা হবে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। তো সুষম বন্ধন বিভাজনের ফলে যেটা সৃষ্টি হবে তা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখন হচ্ছে ক্লোরিন যদি ক্লোরিনের মধ্যে হয়, হাইড্রোজেনের মধ্যে হয় বা অন্যান্য কোনো পরমাণুর মধ্যে হবে, তাহলে তারা সেই ফ্রি রেডিক্যাল, যেমন এটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালের পড়াশোনা আমাদের আছে একটু পরে। তো আমরা এখন দেখি যে বিষম বন্ধন বিভাজনটা কি। বিষম বন্ধন বিভাজন হচ্ছে যে এখানে লিখি বিষম বন্ধন বিভাজন, বিষম বন্ধন বিভাজন যে সমযোজী বিভাজন ইলেকট্রন সমূহ সমভাবে বণ্টিত হয় না, এখানে লেখানো হচ্ছে সমভাবে বণ্টিত হয় না, তাকে বিষম বিভাজন বলে, তাকে বিষম বন্ধন বিভাজন বলে। এখন বিষম বন্ধন বিভাজনটা কি? এখন যদি দেখি যে আমরা হচ্ছে এখানে তো একই ধরনের পরমাণু ছিল, এখন যদি এখানে ভিন্ন ধরনের পরমাণু হয়, যেমন এখানে যদি আমরা চিন্তা করি যে হচ্ছে HCl চিন্তা করলাম, এখন HCl বিভাজিত হয় কি হবে? তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ক্লোরিনের একটা ইলেকট্রন যেহেতু অভাব, তো হাইড্রোজেন ও ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেন দ্বিত্ব পূরণ করেছে এবং ক্লোরিন অষ্টক পূরণ করেছে। তো এখন যখন এটা বিভাজিত হবে তখন ইলেকট্রন সমূহ কে বেশি গ্রহণ করবে আর কে গ্রহণ করতে পারবে, এটা মূলত নির্ভর করবে তড়িৎ ঋণাত্মকতার উপর। তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেলে 3.5 এবং হাইড্রোজেন হলো 2.1। যেহেতু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা কম, সেহেতু উভয় ইলেকট্রন সমূহ ক্লোরিন গ্রহণ করবে। তো হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে HCl গঠন করা আছে। তো এটার পরে এটা হবে হচ্ছে হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নেবে এবং হচ্ছে ক্লোরিন 2 মাইনাস। তো এই হলো কি অবস্থা, এটা হচ্ছে বিষম বিভাজন। কেন বিষম বিভাজন হচ্ছে? ক্লোরিনের শক্তি বেশি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু হাইড্রোজেনের ইলেকট্রনটাও ক্লোরিন টেনে নিয়ে নেবে। তো এটা হচ্ছে মূলত বিষম বিভাজন। তো সুষম বন্ধন বিভাজনে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় এবং বিষম বন্ধন বিভাজনে বিকারক উৎপন্ন হয়। বিষম বন্ধন বিভাজনে বিকারক উৎপন্ন হয়। বিষম বন্ধন বিভাজনে বিকারক উৎপন্ন হয়। তো বিকারক আবার দুই ধরনের রয়েছে, একটা হলো ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, এবং রয়েছে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল বিকারক হচ্ছে যার ভিতর ইলেকট্রনের অভাব থাকবে, সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে, সে হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। তো দেখি যে হাইড্রোজেন এখানে কিন্তু ইলেকট্রোফাইল বিকারক। কেন? কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন ছিল, হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করে দিয়েছে বা জোরপূর্বক নিয়ে এখন হাইড্রোজেন হচ্ছে প্লাস। তো হাইড্রোজেনের ভিতরে কোনো ইলেকট্রন নাই, হাইড্রোজেনের ভিতরে ইলেকট্রনের অভাব বা ঘাটতি। তো হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। এবং ক্লোরিনের ভিতর যেহেতু ইলেকট্রন বেশি আছে, তো ক্লোরিন অষ্টকপূর্ণ হওয়ার পরেও কিন্তু এখানে একটা ইলেকট্রন বেশি আছে। তো ক্লোরিন এখন আকর্ষণ করবে নিউক্লিয়াসকে আকর্ষণ করার মাধ্যমে একটি ইলেকট্রন নিউক্লিয়াসে দেওয়ার মাধ্যমে ক্লোরিন অষ্টকপূর্ণ অবস্থা বা স্থিতিশীল বা নোবেল অবস্থা গঠন করবে। তো হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক। এই হলো মূলত আমাদের বন্ধন বিভাজনের পরে আমরা এখন দেখব ফ্রি রেডিক্যাল। তো এখন আমরা দেখব হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল আমরা দেখলাম যে হচ্ছে সুষম বন্ধন বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তো ফ্রি রেডিক্যালের সংজ্ঞা হচ্ছে যে সমযোজী সিগমা বন্ধন ভাঙনের ফলে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা মূলককে ফ্রি রেডিক্যাল বলা হয়। ফ্রি রেডিক্যাল কি ছিল? যে ক্লোরিন ছিল, ক্লোরিন 2 এখানে ভাঙার ফলে উভয় পরমাণু হচ্ছে একটি করে ইলেকট্রন নিয়ে নিয়েছে, মানে যার ইলেকট্রন সে নিয়ে নিয়েছে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল সমূহ এখন আমরা দেখি যে ফ্রি রেডিক্যাল সমূহের বৈশিষ্ট্য কি। তো দেখি ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য। ফ্রি রেডিক্যাল সমূহের বৈশিষ্ট্য। ফ্রি রেডিক্যাল সমূহের বৈশিষ্ট্য মূলত চারটা। এক নম্বর হচ্ছে
ফ্রি রেডিক্যাল সমূহ হচ্ছে আধান নিরপেক্ষ, যেটার কিন্তু কোনো আধান নেই। সুষম বন্ধন বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় এবং ফ্রি রেডিক্যালে কিন্তু কোনো আধান নেই। আর যেটা বিষম বিভাজনের ফলে বিকারক উৎপন্ন হয়, বিকারকের আধান থাকে, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান, আবার প্রশমও হয়, সেটা আমরা দেখবো বিকারকের ভিতর। তো ফ্রি রেডিক্যাল সমূহ কিন্তু আধান নিরপেক্ষ, ফ্রি রেডিক্যালের মধ্যে কোনো আধান থাকবে না। ফ্রি রেডিক্যালের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ, নিরপেক্ষ, আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। ফ্রি রেডিক্যাল সময় এক নম্বর বৈশিষ্ট্য আধান নিরপেক্ষ। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী, অত্যন্ত ক্ষণস্থায়ী, আধান ক্ষণস্থায়ী এবং অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সক্রিয়। এবং চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়ার মধ্যবর্তী প্রজাতি, বিক্রিয়ার মধ্যবর্তী প্রজাতি হিসাবে কাজ করে, বিক্রিয়ার মধ্যবর্তী প্রজাতি হিসাবে কাজ করে। এটা হচ্ছে মূলত ফ্রি রেডিক্যাল সময়ের বৈশিষ্ট্য। ফ্রি রেডিক্যাল সময়ের বৈশিষ্ট্য মূলত চারটা। একটা হলো আধান নিরপেক্ষ, ফ্রি রেডিক্যাল মধ্যে কোনো আধান থাকবে না, অত্যন্ত ক্ষণস্থায়ী মাধ্যম, ফ্রি রেডিক্যাল সমূহ খুব তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করার মাধ্যমে যৌগ গঠন করে ফেলবে। এটা হচ্ছে অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত ক্ষণস্থায়ী। আর যদি খুব তাড়াতাড়ি কেউ বিক্রিয়া করে তাহলে সে তো ক্ষণস্থায়ী হবে, এবং খুব তাড়াতাড়ি খুব সহজে বিক্রিয়া দিলে সে তো অবশ্যই সক্রিয় হবে। কারেন্ট গেল, তো কারেন্ট আসার পরে আবার শুরু করছি। তো ফ্রি রেডিক্যাল সময় আমরা দেখলাম ফ্রি রেডিক্যাল সময় এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল সময়ের বৈশিষ্ট্য। এখন দেখবো হচ্ছে আমরা যে ফ্রি রেডিক্যাল সময়ের সক্রিয়তার ক্রম। ফ্রি রেডিক্যাল সময় তো অনেক আছে, যেটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো এই ফ্রি রেডিক্যালগুলোর মধ্যে সক্রিয়তা কার বেশি, স্থায়িত্ব কার বেশি, স্থায়িত্ব কার কম, সক্রিয়তা কার বেশি, সক্রিয়তা কার কম, এই ব্যাপারটা দেখবো আমরা। তো দেখি এখন যে হচ্ছে ফ্রি রেডিক্যাল সমূহের সক্রিয়তার ক্রম। ফ্রি রেডিক্যাল সময়ের সক্রিয়তার ক্রম, ফ্রি রেডিক্যাল সময়ের সক্রিয়তার ক্রম, ফ্রি রেডিক্যাল সময় সক্রিয়তার ক্রম অনুযায়ী সর্বপ্রথমে থাকবে হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। মিথাইল ফ্রি রেডিক্যাল, তো কেন প্রথমে মিথাইল ফ্রি রেডিক্যাল সেটা দেখবো আমরা। প্রথমে হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, তারপরে হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সময় সক্রিয়তার ক্রম। এখন মিথাইল ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, মিথাইল ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো এই ফ্রি রেডিক্যাল সময় সক্রিয়তার ক্রম অনুযায়ী মিথাইল ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি সক্রিয়, কারণ মিথাইল ফ্রি রেডিক্যালে কোনো অ্যালকাইল মূলক নাই, অ্যালকাইল গ্রুপ নাই। অ্যালকাইল গ্রুপ কি ছিল? আর ছিল হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এবং এই অ্যালকাইল গ্রুপ কিন্তু ইলেকট্রন দাতা গ্রুপ, যদিও এখানে ইলেকট্রন দাতার এরকম কোনো সিস্টেম নাই। তো এখানে হচ্ছে মূল কারণ হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে একটা বড় গ্রুপ, যখন কোনো কিছুর সঙ্গে বড় একটা কিছু যুক্ত থাকবে তখন তার অবশ্যই বিক্রিয়া করার জন্য অধিক সময়ের প্রয়োজন হবে। যেহেতু মিথাইল ফ্রি রেডিক্যালের সঙ্গে কোথাও আর বা অ্যালকাইল গ্রুপ যুক্ত নাই, সেহেতু এটা একটা ছোট একটা গ্রুপ, এবং মিথাইল ফ্রি রেডিক্যাল যদিও আধান নিরপেক্ষ এবং ক্ষণস্থায়ী এবং সক্রিয়, তো এই মিথাইল ফ্রি রেডিক্যালে যেহেতু কোনো আর নাই বা বৃহৎ কোনো গ্রুপ নাই, সেহেতু এটা খুব একটা ছোট, তো এটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া দেবে। তো 1 ডিগ্রিতে যেহেতু একটা আর রয়েছে, সেহেতু এটা হচ্ছে মিথাইলের থেকে একটু বেশি সময় নেবে, এবং যেহেতু 2 ডিগ্রিতে 2টা আর বা 2টা অ্যালকাইল গ্রুপ রয়েছে, সেহেতু 1 ডিগ্রি থেকে একটু বেশি সময় লাগবে আর বিক্রিয়া করতে, এবং 3 ডিগ্রিতে যেহেতু 3টা অ্যালকাইল মূলক, তো সেহেতু 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালে বিক্রিয়া করতে সবচেয়ে বেশি সময় লাগবে। তো এটা হচ্ছে মূলত ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম। এখন সক্রিয়তার একটা হচ্ছে ব্যাপার হচ্ছে স্থায়িত্ব। সক্রিয়তা এবং স্থায়িত্ব কিন্তু পরস্পর বিপরীত। সক্রিয়তা, স্থায়িত্ব, মনে হয় যদি মিথাইল ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি সক্রিয় হয় তাহলে এটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করবে, খুব তাড়াতাড়ি যদি বিক্রিয়া করে তাহলে আর কি স্থায়িত্ব কম, তাহলে স্থায়িত্ব এবং সক্রিয়তা পরস্পর বিপরীত। তো আমি যদি এখন বলি যে এদের হচ্ছে স্থায়িত্বের ক্রম, তাহলে কি হবে? স্থায়িত্বের ক্রম হবে, তাহলে সবচেয়ে বেশি স্থায়ী হবে হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে হবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপরে হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এবং তারপরে হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। সক্রিয়তা, স্থায়িত্ব পরস্পর বিপরীত। হলো সক্রিয়তা
সক্রিয়তা এবং হচ্ছে স্থায়িত্ব, সক্রিয়তা স্থায়িত্ব পরস্পর বিপরীত এবং সক্রিয় স্থায়িত্ব কখনো এক নয়। এটা হচ্ছে মূলত ফ্রি রেডিক্যাল সমূহ পড়াশোনা। ফ্রি রেডিক্যাল সমূহ থেকে মূলত কোশ্চেন আসে যে নিজের কোনটি ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম অনুযায়ী সঠিক। তো এখানে দিয়ে দেয় হচ্ছে প্রথমে 3 ডিগ্রিটা আগে দেয়, এখানে উল্টাপাল্টা করে দেয়, দিয়ে বলে যে সক্রিয়তার ক্রমানুযায়ী এটা কোনটি সঠিক। তো ফ্রি রেডিক্যাল সময় সক্রিয়তার ক্রম অনুযায়ী সবচেয়ে সক্রিয় হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল, তারপর হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। তো হচ্ছে স্থায়িত্ব হচ্ছে সক্রিয়তার বিপরীত। আমাদের স্থায়িত্বটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন মনে রাখার প্রয়োজন নেই? আমরা মনে রাখবো হচ্ছে সক্রিয়তার কম এবং সক্রিয়তার স্থায়িত্ব পরস্পর বিপরীত। যেহেতু 1 ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে কম, তাহলে 1 ডিগ্রি স্থায়িত্ব হবে সবচেয়ে 1 ডিগ্রি সক্রিয়তা সবচেয়ে বেশি, তাহলে 1 ডিগ্রি স্থায়িত্ব হবে সবচেয়ে কম। এভাবে আমরা মনে রাখবো। এটা হচ্ছে মূলত ফ্রি রেডিক্যাল। এখন আমরা দেখবো হচ্ছে কার্বনিয়াম আর হচ্ছে কার্বানায়ন। এখন আমরা দেখবো হচ্ছে কার্বনিয়াম বা হচ্ছে কার্বন ক্যাটায়ন। কার্বনিয়াম বা হচ্ছে কার্বন ক্যাটায়ন। এর সংজ্ঞা হচ্ছে কার্বনিয়াম বা কার্বন ক্যাটায়নের সংজ্ঞা হচ্ছে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন ক্যাটায়ন। একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন ক্যাটায়নকে বলা হয় হচ্ছে কার্বনিয়াম। একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন ক্যাটায়নকে বলা হয় কার্বনিয়াম। একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন ক্যাটায়নকে বলা হচ্ছে কার্বনিয়াম। তো হচ্ছে বিষম বিভাজনের ফলে কার্বনিয়াম উৎপন্ন হয়। বিষম বন্ধন বিভাজনের ফলে কার্বনিয়াম উৎপন্ন হয়। তো হচ্ছে কার্বনিয়াম হচ্ছে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন ক্যাটায়নকে বলা হচ্ছে কার্বনিয়াম। তো হচ্ছে বিষম বন্ধন বিভাজনের ফলে কার্বনিয়াম উৎপন্ন হয়। তো এখন আমরা কার্বনিয়াম একটা উদাহরণ দেখি। দেখি যে হচ্ছে CH3 বন্ড হচ্ছে ক্লোরিন। তো এটা যদি বিভাজিত হয় তাহলে কি সৃষ্টি হবে? তো এখানে কিন্তু ইলেকট্রন কার্বনের 4টি হাতে হচ্ছে 3টিতে হাইড্রোজেন এবং একটি হচ্ছে ক্লোরিন। একটি ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করে আছে। তো এখানে 2টা ইলেকট্রন, একটা ক্লোরিনের ইলেকট্রন, একটা কার্বনের ইলেকট্রন। তো এখন যদি বন্ধন বিভাজন হয় তাহলে এখানে কিভাবে বিভাজিত হবে? তো বন্ধন বিভাজনের সময় যে থিওরি সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন সমূহ উভয় নিয়ে নেবে। তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 এবং ক্লোরিন হচ্ছে 3.5। তো অবশ্যই এটি হচ্ছে এমন হবে যে হচ্ছে CH3 এটা হবে প্লাস হচ্ছে ক্লোরিন 2 মাইনাস, এইভাবে সৃষ্টি হবে। এটা হচ্ছে কার্বন ক্যাটায়ন বা হচ্ছে কার্বনিয়াম। এটা মূলত একটা বিষম বিভাজন। তো এই মাইনাস অংশ এটা হচ্ছে মূলত কার্বন আয়ন, বা এটা হচ্ছে কার্বন অ্যানায়ন। তো এই হচ্ছে আমাদের হচ্ছে কার্বন কি বলে এটা কার্বো ক্যাটায়ন। তো আমরা এখন দেখবো যে কার্বো ক্যাটায়নের সক্রিয়তা, কার্বো ক্যাটায়নের সক্রিয়তার ক্রম। কার্বন ক্যাটায়নের সক্রিয়তার ক্রম এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল সময় সক্রিয়তার ক্রম একই। তো এখানে মূলত সক্রিয়তার ক্রম থেকে প্রশ্ন আসে 3টা। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সময়ের সক্রিয়তা, কার্বনিয়ামের সক্রিয়তা এবং হচ্ছে কার্বানায়নের সক্রিয়তা। তো ফ্রি রেডিক্যাল এবং কার্বনিয়ামের সক্রিয়তার ক্রম হচ্ছে একই, এবং হচ্ছে কার্বানায়ন বা কার্বন অ্যানায়ন এর সক্রিয়তা হচ্ছে এদের বিপরীত। তো হচ্ছে এখানে তাহলে আমরা অবশ্যই ফ্রি রেডিক্যাল মতো হবে 3 ডিগ্রি সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে হবে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হবে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হবে CR3, তারপরে হবে 3 ডিগ্রি। কেন? কারণ কার্বন ক্যাটায়নের সক্রিয়তা নির্ভর করে চার্জের উপর। তো আমরা দেখেছিলাম যে হচ্ছে আর হচ্ছে অ্যালকাইল মূলক এবং এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। যেহেতু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তো ইলেকট্রন এখানে কার্বনকে এই যে 3 দিকে দেখি, তাহলে কার্বনের 1 ফাঁকা এবং 3 দিকে হচ্ছে আর। তো 3 দিকে হচ্ছে আর। তো
তো 3 ডিগ্রি যদি আর হয়, আর হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, তাহলে CH3 এখানে হচ্ছে মূলত ইলেকট্রন দাতা গ্রুপ। তো ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, তো ঋণাত্মক চার্জ বিশিষ্ট এইদিকে হচ্ছে আবেশী প্রক্রিয়ায় অ্যালকাইল গ্রুপ আবেশী প্রক্রিয়া ইলেকট্রন এই প্লাস এই ধনাত্মক চার্জকে এখানে তো প্লাস হবে, ফ্রি রেডিক্যালের মতো চিহ্ন দিয়ে দিচ্ছি কিন্তু এটা তো প্লাস। তো এই ইলেকট্রন আর অ্যালকাইল গ্রুপ এই কার্বনের ধনাত্মক চার্জকে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রনের ঋণাত্মক চার্জ দ্বারা প্রশমিত করবে। যেহেতু কার্বন ক্যাটায়নের সক্রিয়তা মূলত ধনাত্মক চার্জের উপর নির্ভর করে, যার চার্জ বেশি, ধনাত্মক চার্জ বেশি, তার সক্রিয়তা হবে বেশি। তো যেহেতু 1 ডিগ্রি বা মিথাইল কার্বন ক্যাটায়ন বা কার্বনায়ন কার্বন ক্যাটায়ন বা কার্বনায়নে কিন্তু কোনো হচ্ছে অ্যালকাইল মূলক নেই। তো অ্যালকাইল মূলক যেহেতু ইলেকট্রন দাতা গ্রুপ এবং অ্যালকাইল মূলক আবেশী প্রক্রিয়ায় কার্বনের ধনাত্মক চার্জকে প্রশমিত করে। তো যেহেতু এখানে কোনো অ্যালকাইল গ্রুপ নেই, তো সেহেতু এর চার্জ কিন্তু সর্বোচ্চ ধনাত্মক চার্জ থাকবে হচ্ছে মিথাইল। সেহেতু মিথাইল কার্বন ক্যাটায়ন বা মিথাইল কার্বনিয়াম হচ্ছে কি সবচাইতে সক্রিয়। যেহেতু আবার হচ্ছে 1 ডিগ্রিতে হচ্ছে, যেহেতু একটা অ্যালকাইল মূলক, তাহলে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন এই কি বলে কার্বন ক্যাটায়নকে ইলেকট্রন আবেশী প্রক্রিয়ায় চার্জ কিছুটা প্রশমিত করবে, কিছুটা কমায় ফেলবে। তো এখানে হচ্ছে 2, তো এখানে 2 দিইনি। তো এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ কার্বনের ধনাত্মক চার্জকে আরেকটু বেশি প্রশমিত করবে এবং 3টা সবচাইতে বেশি প্রশমিত করবে। তো সেহেতু 1 ডিগ্রি মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে পর্যায়ক্রমে এভাবে সক্রিয়তা সৃষ্টি হয়। তো কার্বন ক্যাটায়ন বা কার্বনিয়ামের সক্রিয়তা মূলত কার্বনের ধনাত্মক চার্জের উপর নির্ভর করে। আর এটা তো মূলত সক্রিয়তা, এটা হলো মিথাইল সক্রিয়তা, মিথাইল সক্রিয়তা বেশি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। তো এটা হচ্ছে মূলত কার্বনিয়ামের সক্রিয়তা এবং স্থায়িত্ব পরস্পর বিপরীত। তাহলে স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব অবশ্যই বিপরীত হবে। তাহলে হচ্ছে CR3 CH2 প্লাস CH2R, তারপরে হলো CH3। এটা হচ্ছে মূলত স্থায়িত্ব। কার্বনের সক্রিয়তা স্থায়িত্ব হচ্ছে পরস্পরের বিপরীত, সক্রিয়তা স্থায়িত্ব সর্বদা পরস্পরের বিপরীত। তো এই হচ্ছে মূলত কার্বনিয়াম। তো এখন কার্বনিয়ামটা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে কার্বনায়ন। তো কার্বনিয়াম ফ্রি রেডিক্যাল, এগুলো মূলত হচ্ছে পরস্পর বিপরীতের মতোই কাজ করতে। আমরা এখন দেখি হচ্ছে কার্বনিয়াম দেখলে এখন দেখবো হচ্ছে আমরা কার্বনায়ন হচ্ছে কার্বন অ্যানায়ন একক ধনাত্মক না, এখানে একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বন হচ্ছে অ্যানায়নকে কার্বনায়ন। তো একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট কার্বন অ্যানায়নকে কার্বনায়ন বলা হয়। তো বিষম বন্ধন বিভাজনের ফলে কার্বনায়ন উৎপন্ন হয়। কার্বনায়ন উৎপন্ন হয় বিষম বিভাজনের ফলে কার্বনায়ন উৎপন্ন হয়। তো এখানে আমরা দেখলাম হচ্ছে কার্বনিয়াম। তো এই অংশটা কি? এই অংশটা কিন্তু হচ্ছে কার্বনায়ন বা হচ্ছে কার্বন অ্যানায়ন বা এটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওফাইল বিকারক। নিউক্লিওফাইল বিকারক। আর এটা হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। ইলেকট্রোফাইল বিকারক। তো এটা হচ্ছে মূলত কার্বন ক্যাটায়ন বা কার্বনায়ন হচ্ছে সক্রিয়তা। তো এটা হচ্ছে মূলত ক্যাটায়নের সক্রিয়তা। এখন কার্বনিয়ামের সক্রিয়তা যদি দেখি, তাহলে কার্বনায়নের সক্রিয়তা অবশ্যই বদলে যাবে। তখন কার্বনায়নের সক্রিয়তা এদিক হয়ে যাবে এবং স্থায়িত্ব তখন আবার এদিক হয়ে যাবে। তো কার্বনিয়াম এবং কার্বনায়নের সক্রিয়তা নির্ভর করে হচ্ছে কার্বনের চার্জের উপর। তো কার্বনিয়ামের সক্রিয়তা নির্ভর করে কার্বনের ধনাত্মক চার্জের উপর, আর কার্বনায়নের সক্রিয়তা নির্ভর করে কার্বনের ঋণাত্মক চার্জের উপর। তো উভয় ক্ষেত্রে কিন্তু অ্যালকাইল গ্রুপ রয়েছে। তো যেখানে অ্যালকাইল গ্রুপ কি ছিল? অ্যালকাইল গ্রুপ ছিল হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ।
আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে চার্জ বৃদ্ধি প্রশমিত করে। তো মিথাইল কার্বনায়নের সক্রিয়তা এখানে সবচেয়ে কম হবে, কারণ কার্বনায়নের সক্রিয়তা নির্ভর করে কার্বনের এই চার্জের উপর। আগে এখান তো মাইনাস হবে। তো হচ্ছে কার্বনায়নের সক্রিয়তা মূলত নির্ভর করে হচ্ছে অ্যালকাইল গ্রুপের কার্বনের চার্জের উপর। তো অ্যালকাইল গ্রুপ একটা বড় গ্রুপ, এবং অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে ইলেকট্রন চার্জের তারতম্য ঘটায়। তো এখানে যেহেতু ঋণাত্মক চার্জ, তো হচ্ছে ইলেকট্রন ঋণাত্মক চার্জ, তো অ্যালকাইল গ্রুপ আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন দিয়ে এর হচ্ছে চার্জ অনেক বৃদ্ধি করে ফেলবে। তো 3 ডিগ্রি কার্বনায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণ হচ্ছে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন আবেশী প্রক্রিয়ায় দান করে এই কার্বনের ঋণাত্মক চার্জকে আরও বৃদ্ধি করবে। তো সেহেতু এই 3 ডিগ্রি কার্বনায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি। একইভাবে 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং হচ্ছে মিথাইল। তাহলে কার্বনায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল। তো স্থায়িত্ব তো একই। তো 3 ডিগ্রি যেহেতু এখানে মাইনাস, তো 3 ডিগ্রি যেহেতু হচ্ছে অ্যালকাইল গ্রুপ বেশি, এবং সেহেতু হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ বেশি, ইলেকট্রন দান করে ইলেকট্রন নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ হচ্ছে কার্বনের নেগেটিভ চার্জকে আরও বৃদ্ধি করবে। তো এটা হচ্ছে অনেক বেশি সক্রিয়। তো এটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলবে। যেহেতু এটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলবে, তাহলে তার এর স্থায়িত্ব হবে সবচাইতে কম। তাহলে একইভাবে তারপর দ্বিতীয় স্থায়িত্ব হবে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল। এটা হচ্ছে মূলত কার্বনিয়াম এবং কার্বনিয়ামের সক্রিয়তা। এখান থেকে মূলত প্রশ্ন আসে যে হলো এই সক্রিয়তা স্থায়িত্ব থেকে এই একটা ক্রম অনুযায়ী দিবে এমসিকিউতে, এইচএসসি বোর্ড এমসিকিউতে অথবা অ্যাডমিশনে দিয়ে দেয় যে হচ্ছে নিজের কোন সক্রিয়তা, মানে কার্বনিয়ামের কোন সক্রিয়তা কোনটি সঠিক, বা কার্বনায়নের কোনটি সঠিক, বা ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কোনটি সঠিক। তো এইভাবে এই ক্রমটা থেকে প্রশ্ন দেয়। তো ফ্রি রেডিক্যাল এবং হচ্ছে কার্বনিয়ামের ক্ষেত্রে সক্রিয়তা স্থায়িত্ব হচ্ছে একই, সেটা ফ্রি রেডিক্যাল এবং কার্বনিয়ামের ক্ষেত্রে হচ্ছে মিথাইল, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা হচ্ছে সক্রিয়তা। আর কার্বনায়নের হচ্ছে বিপরীত, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল। তো কেন? তার কারণ হচ্ছে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, আবেশী প্রক্রিয়া ইলেকট্রন দান করে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। তো যেহেতু কার্বনিয়ামের ক্ষেত্রে কার্বনের চার্জ থাকে ধনাত্মক, তো তখন তার ধনাত্মক চার্জ যত বেশি হবে, তখন সে তত ভালো বিক্রিয়া করবে। তো কার্বনিয়ামের ক্ষেত্রে যেহেতু মিথাইলে কোনো অ্যালকাইল মূলক থাকে না, তো সেহেতু তার সক্রিয়তা সবচেয়ে বেশি এবং সে সবচেয়ে তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলে। আর কার্বনায়নের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে মিথাইল, এখানে তো মাইনাস, এই মাইনাস চার্জের পরিমাণ সবচাইতে কম। তো এখানে যেহেতু একটা অ্যালকাইল মূলক হচ্ছে আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে এই কার্বনের ঋণাত্মক চার্জের পরিমাণটা অনেক বৃদ্ধি করে ফেলে। তো হচ্ছে একইভাবে এটা যে পরিমাণ বৃদ্ধি করে, এটা তার চেয়ে বেশি করে, কারণ এখানে 2টা অ্যালকাইল মূলক, এবং এটা সবচেয়ে বেশি বৃদ্ধি করে কারণ এখানে অ্যালকাইল মূলক হলো 3টি। তো এই হিসাবে কার্বনায়নের সক্রিয়তা হচ্ছে 3 ডিগ্রি, কার্বনায়নের হচ্ছে সক্রিয়তা সবচাইতে বেশি, এবং সক্রিয়তার স্থায়িত্ব পরস্পর বিপরীত। তো হচ্ছে অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, আবেশী প্রক্রিয়ায় ইলেকট্রন দান করে তখন চার্জ বৃদ্ধি করবে কখন? এর ক্ষেত্রে কার্বনায়নের ক্ষেত্রে এখানে হচ্ছে আবেশী প্রক্রিয়া কার্বনের যেহেতু ঋণাত্মক চার্জ, অঋণাত্মক চার্জ বৃদ্ধি করবে। আর যদি এটা কার্বনিয়াম হতো তাহলে এটা প্লাস থাকতো, তখন এর মাইনাস দিয়ে প্লাসকে প্রশমিত করে ফেলতো, সেসব ইলেকট্রিক বৃদ্ধি / প্রশমিত করে। তো এই হচ্ছে মূলত কার্বনায়ন। তো এরপরে দেখবো হচ্ছে আমরা বিকারক কি ইলেকট্রোফাইল বিকারক আছে, নিউক্লিওফাইল বিকারক। এটা দেখার পরে আমরা যৌগের বিক্রিয়াতে চলে যাব, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানীকরণ। এই বিক্রিয়াগুলি শেষ করার পরে আমরা চলে যাবো হচ্ছে প্রস্তুতি ইত্যাদিতে। এই হচ্ছে গিয়ে আমি মনে করলাম যে হচ্ছে জৈব যৌগের বিক্রিয়াতে শুরু করার পূর্বে 2টা ক্লাস নিব। তো পরে মনে হলো যে এত ক্লাস বানাই কি হবে, যত সহজে জৈব যৌগকে শেখা যায় ততই ভালো। তো বেশি ক্লাস নিলে একটা কুফল হচ্ছে যে স্টুডেন্টরা ভয় পায় যে এতগুলো ক্লাস কবে করবো বা এসে। তো আবার কুফলও রয়েছে যে অল্প কয়েকটা ক্লাস নিয়ে যদি আমি জৈব যৌগ শেষ করি, তাহলে দেখা যাবে যে স্টুডেন্ট এটা বলবে যে এতটুকু ক্লাসে কী বা পড়াইছে। তো যাই হোক, তো জৈব যৌগ সহজে শেষ করাই আমার লক্ষ্য। তো এখন আমরা পড়বো হচ্ছে বিকারক। দেখি বিকারক হচ্ছে যে সকল যৌগ বিক্রিয়াতে অংশগ্রহণ করে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার মাধ্যমে বিক্রিয়া সম্পূর্ণ করে, তারা হচ্ছে বিকারক। সংজ্ঞাটা লিখি।
যে সকল যৌগ বিক্রিয়াতে অংশ নিয়ে ইলেকট্রন গ্রহণ ত্যাগের মাধ্যমে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া সম্পূর্ণ করে আর কি, সম্পূর্ণ করে তাকে বিকারক বলা হয়। তো এটা হচ্ছে মূলত বিকারক। আর জৈব যৌগের বিকারক মূলত প্রভাবকের মতো কাজ করে, যদিও প্রভাবক বলাটা ঠিক হবে না, কিন্তু মূলত প্রভাবকের ধর্মের মতোই কাজ করে। তো বিকারক হচ্ছে মূলত দুই ধরনের। বিকারক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফাইল বা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আসক্তি। নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী। তো জৈব যৌগের বিকারক হচ্ছে যে সকল যৌগ বিক্রিয়াতে অংশ নিয়ে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে বিক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকে হচ্ছে বিকারক বলা হয়। তো বিকারক দুই ধরনের, ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী। তো আমরা দেখি এখন এই দুই বিকারকটা কি আসলে। তো দেখি হচ্ছে যে ইলেকট্রোফাইল বিকারক কি। ইলেকট্রোফাইল যে বিকারকের ভিতর ইলেকট্রনের অভাব থাকে, বা অর্থাৎ বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া সম্পূর্ণ করে তাকে ইলেকট্রোফাইল বিকারক বলা হয়। তো ইলেকট্রোফাইল বিকারক মূলত দুই ধরনের। একটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক, আর প্রশম চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক। তো হচ্ছে যে সকল বিকারকের ভিতর ইলেকট্রন অভাব থাকে, অর্থাৎ বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিক্রিয়া সম্পূর্ণ করে, তাকে ইলেকট্রোফাইল বিকারক বলা হয়। আর ইলেকট্রোফাইল বিকারক মূলত দুই ধরনের, ধনাত্মক, এটা কি ঋণাত্মক হয়ে গেল না, ধনাত্মক, এটা হলো ধনাত্মক, মানে ঋণাত্মক হয়ে গেছে, ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক, প্রশম ইলেকট্রোফাইল বিকারক। তো ধনাত্মক চার্জ বিশিষ্ট বিকারক বলতে সকল প্লাস চার্জ, উদাহরণ হচ্ছে সকল ধনাত্মক চার্জ হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক অন্তর্ভুক্ত, যেমন হাইড্রোজেন প্লাস, CH3 প্লাস, বা হচ্ছে আর যে কোনো মূল্য, এটা হচ্ছে ধরলাম যে এ প্লাস। সকল প্লাস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক। প্লাস মানে কি? প্লাস মানে ইলেকট্রন দান করে দিয়েছে, তার মানে কি ইলেকট্রন অভাব, তো অবশ্যই এটা ইলেকট্রোফাইল বিকারক, এবং এটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক। প্রশম ইলেকট্রোফাইল বিকারকটাকে প্রশম বলতে বোঝাবে যে যার ভিতরে ইলেকট্রন অভাব আছে, কিন্তু সেটা হচ্ছে যৌগ অবস্থায় থাকবে। যেমন হচ্ছে লুইস অম্ল, যেটা আমরা পরিবেশ রসায়নে বলা লুইস অম্ল, লুইস ক্ষার। তো এই লুইস অম্ল মূলত হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল বিকারক। তুই প্রশ্নটা আছে নিচের কোনটি লুইস অম্ল বা নিচের কোনটি ইলেকট্রোফাইল বিকারক, তাহলে উদাহরণ বা অপশনগুলো হবে একই। তো প্রশম ইলেকট্রোফাইল বিকারকের মধ্যে রয়েছে হচ্ছে যার ভিতরে ইলেকট্রনের অভাব,
যার ভিতরে ইলেকট্রন অভাব, যেমন হচ্ছে অষ্টক সংকোচন মৌল। অষ্টক সংকোচন আর একটা অষ্টক সম্প্রসারণ একটা তত্ত্ব আছে, যে হচ্ছে ইলেকট্রন আদান গ্রহণ প্রদানের পরে অষ্টকে ইলেকট্রন সংখ্যা কখনো বেশি হয়ে যায়, আবার কখনো কম থাকে। তো যখন কম থাকবে তখন ইলেকট্রন অভাব, তাহলে সেটা অবশ্যই প্রশম ইলেকট্রোফাইল বিকারকের মধ্যে অন্তর্ভুক্ত। তো প্রশম ইলেকট্রোফাইল বিকারের অন্তর্ভুক্ত এর হচ্ছে উদাহরণ হতে পারে হচ্ছে কি হতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, তারপর ফেরাস না ফেরিক, FeCl3, ফেরাস ফেরিক, দুইটা ত্যাগ করলে ফেরাস, তিনটা করলে ফেরিক, এটা একটু দেখা লাগে, উল্টাপাল্টা হয়ে যায়। তো হচ্ছে ফেরাস ফেরিক, তারপরে হচ্ছে আর কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বা হচ্ছে এটা লিখে রাখি যে অষ্টক সংকোচন, এটা এভাবে লিখি যে হচ্ছে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন অষ্টক সংকোচন যৌগ, তারপরে হচ্ছে লুইস অম্ল। এটা হচ্ছে মূলত প্রশম ইলেকট্রোফাইল বিকারক হচ্ছে অষ্টক সংকোচন যৌগ সকল, লুইস অম্ল যত উদাহরণ আছে সেগুলা। তারপরে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে আর কি আর হচ্ছে BX3, এক্স বলতে হচ্ছে হ্যালোজেন, যেমন হচ্ছে BF3, BCl3, BR3, এই জাতীয় আর কি। এগুলো হচ্ছে মূলত প্রশম ইলেকট্রোফাইল বিকারক, এটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তো এবার আমরা দেখবো নিউক্লিওফাইলটা কি। তো আমরা দেখি হচ্ছে নিউক্লিওফাইল বিকারক। নিউক্লিওফাইল বিকারক হচ্ছে যে বিকারকের ভিতর ইলেকট্রন অভাব থাকবে না, যে বিকারকের মধ্যে বা ভিতর মুক্ত ইলেকট্রন থাকবে, অর্থাৎ যৌগ গঠন, অর্থাৎ বিক্রিয়াতে ইলেকট্রন দান করে বিক্রিয়া সম্পূর্ণ করবে, বিক্রিয়া সম্পূর্ণ করবে তাকে হচ্ছে নিউক্লিওফাইল বিকারক, তাকে নিউক্লিওফাইল বিকারক বলে। যেমন নিউক্লিওফাইল বিকারক কিন্তু আবার একই প্রকার, সেটা হচ্ছে যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিওফাইল বিকারক, ঋণাত্মক চার্জ বিকারক। এটা হচ্ছে সকল ঋণাত্মক চার্জ, যেমন হচ্ছে দিলাম হচ্ছে ক্লোরিন মাইনাস দিলাম, তারপরে যে কোনো মৌল যদি মাইনাস থাকে, মাইনাস চার্জ বিশিষ্ট সকল মৌল, এটা সকল মৌল বা আয়ন, সেটা মূলত হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিওফাইল বিকারকের অন্তর্ভুক্ত। তো এখন রয়েছে আবার হচ্ছে ওই ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইল বিকারক, ঋণাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিওফাইল বিকারক। এখন হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল বিকারক, এখন হবে প্রশম নিউক্লিওফাইল বিকারক। প্রশম নিউক্লিওফাইল বিকারক। প্রশম নিউক্লিওফাইল বিকারকটা কি, যার ভিতর হচ্ছে লিখে দেবে, প্রশম নিউক্লিওফাইল বিকারক হচ্ছে অষ্টক সম্প্রসারণ, এটা হচ্ছে লুইস খার, তারপর হচ্ছে ব্রনস্টেড লাইলি প্লুটোনিয়াম মতবাদ, তারপর হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব। এটা মূলত পরিবেশ রসায়নে পড়া, যখন পরিবেশ রসায়নে পড়াবো তখন তো অবশ্যই দেখাবো। তো হচ্ছে লুইস খার বা হচ্ছে অষ্টক সম্প্রসারণ বা প্রশম নিউক্লিওফাইল বিকারক, সকল যৌগগুলো কিন্তু একই। তো এদের দ্বারা এখানে যে হচ্ছে এদের মধ্যে ইলেকট্রন অভাব রয়েছে, এদের মধ্যে ইলেকট্রনের অভাব রয়েছে। তো হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড বা সালফার ট্রাইঅক্সাইড বা সকল BX3, তার হ্যালোজেন। তো এদের মধ্যে এই যৌগগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন অভাব রয়েছে, অষ্টক কিন্তু সংকুচিত অবস্থা রয়েছে। এখন এখানে যে যৌগগুলো হবে, যে উদাহরণগুলো হবে, তারা হচ্ছে অষ্টক সম্প্রসারণ যৌগের উদাহরণ, বা তারা হচ্ছে লুইস খার, বা তারা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল বিকারক। তো এই প্রশম নিউক্লিওফাইল বিকারকের একটা শর্টকাট হচ্ছে যে তাদের যৌগের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার থাকবে। উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে NH3, MCl3,
তারপর হচ্ছে PCl3, তারপর হচ্ছে PH3, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তারপর আর কি তো নাইট্রোজেনের ভিতর তো অবশ্যই এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, ফসফরাসের ভিতর থাকে, পানির ভিতর তো 2 জোড়া থাকে, সালফারের ভিতর কয় জোড়া, অনেক বেশ কয়েক জোড়া থাকে মনে হয়, দেখা লাগবে। তো এই হচ্ছে মূলত আরও কিছু উদাহরণ হতে পারে। আর কি হতে পারে, আচ্ছা এই উদাহরণগুলো একটু বইয়ে দেখতে হবে আর কি, সব সব তো একসময় মনে রাখা সম্ভব না। তো পরীক্ষায় আসলে আমি কী করতাম, আমি করতাম কি, যখন এরকম উদাহরণ আসতো তখন আমি 4টা অপশন দেখতাম। 4টা অপশনের মধ্যে দেখা যেত যে 3টা হবে অষ্টক সম্প্রসারণ আর একটা হবে হচ্ছে অষ্টক সম্প্রসারণ, অথবা 3টা হবে অষ্টক সংকোচন, একটা হবে অষ্টক সম্প্রসারণ। তাহলে যে একটা থাকবে সিঙ্গেল ব্যতিক্রম, ওটা অ্যান্সার। এটা যদি কখনো মনেও না থাকে যে অষ্টক প্রশম নিউক্লিয় ফাইল বলতে কি বোঝায়, তোমার পরীক্ষাতে আসলো নিচের কোনটি প্রশম নিউক্লিয় ফাইলের উদাহরণ, তো তোমার তখন মনে নাই যে প্রশম নিউক্লিয় ফাইল বলতে কি বোঝায়, তখন শর্টকাট হলো MCQ-গুলো দেখবা যে কোনটা 3টা হচ্ছে একই থাকবে, 3টা থাকবে হচ্ছে অষ্টক সংকোচন বা অষ্টক সম্প্রসারণ, আর বাকি যেটা উত্তর সেটা থাকবে ভিন্ন, তো ওটাই হবে উত্তর। তো এটা হচ্ছে আমাদের হ্যাক্স। তো এই হচ্ছে মূলত বিকারকের পড়াশোনা। তো এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসেই, MCQ HSC হোক বা অ্যাডমিশন হোক বা যে কোনো পরীক্ষায় আসেই। তো এইগুলো আমাদের একটু বইয়ের থেকে উদাহরণ ঠিক মতো মনে রাখতে হবে আর কি। তো আমার হচ্ছে এই যখন ক্যামেরার সামনে কথা বলতে হয় তখন অনেক কিছুই মাথায় থাকে না, বা মানে ভুলবশত ভুল হয়ে যায়, যে কিছু একটা বলছি বলতে বলতে ভুল বলে ফেললাম, কিন্তু আমি জানি যে সব কিছু ঠিক বলছি কিন্তু দেখা গেল আমি ভুল বলে ফেলছি। তো এই হচ্ছে মূলত সমস্যা হয়। তো এই অপশনগুলো আমাদের বই থেকে দেখে নিতে হবে। তো এই মূলত হচ্ছে বিক্রিয়ার শুরুতে। তো হচ্ছে আমরা এরপরে শুরু করবো হচ্ছে আমরা জৈব যৌগিক বিক্রিয়া। বিক্রিয়া শুরু করার সময় আমরা দেখবো জৈব যৌগিক বিক্রিয়া আসলে কীভাবে হয়, কীভাবে জৈব যৌগিক সহজভাবে নিলেই সহজ। তো আজকের মধ্যে জন্য এতটুকুই, আগামী ক্লাসে দেখা হবে।